আজকে পরিমিতির একটি চ্যাপ্টার গোলক এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে পার্ট 1 ভিডিও পার্ট 1 ভিডিওটা ভালো করে বুঝবে, কারণ আজকে বেসিক কনসেপ্ট পার্ট 2 পার্ট 3 এই দুইটা পার্টেই কিন্তু মোটামুটি শেষ করে দেব গোলকটা। তো প্রথমে আমরা জানবো কোন কোন জিনিসগুলো হচ্ছে গোলক। যেমন ফুটবল একটা হচ্ছে গোলক, ঠিক আছে? ফুটবল একটা মনে রাখবে, আর তোমরা যে ফুটবল খেলো সেই ফুটবল একটা গোলক। আর বাজারে তরমুজ দেখতে পাও, সেই তরমুজটা বলছে একটা গোলক। তাহলে তরমুজ এখানে লিখে দিই, তরমুজ। আর একটা হচ্ছে ফুটবল। তাহলে ফুটবল এবং তরমুজ দুইটাই কিন্তু গোলক। এই ফুটবল আর তরমুজ উভয়ে যদি গোলক হয়, তাদের মধ্যে একটু তফাৎ আছে কি, যে গোলক হলেও ফুটবলটা গোলক হলেও এই গোলকটা হচ্ছে তোমার ফাঁপা, আর ভেতরে বায়ু আছে। এবার তরমুজটা যদি গোলক হয়, তরমুজটা কিন্তু গোলক হলেও সেই গোলকটা কিন্তু বলছে যে নিরেট। তাহলে গোলক হতে পারে ফাঁপা, হতে পারে কিন্তু কি নিরেট, মানে ভেতরে কিছু আছে। তরমুজ হোক এবং ফুটবল হোক, যেটাই হোক না কেন, তরমুজের ক্ষেত্রে উপরের এই যে সবুজ অংশটা, একটা সবুজ অংশ থাকে। তোমরা যখন বাজারে তরমুজ নেবে এবং নাড়াচাড়া করবে, তখন দেখবে যে এই উপরের পার্টটা একটা সবুজ অংশ থাকে। আর ফুটবলের ক্ষেত্রেও চামড়ার একটা থাকে। তো এই যে তলটা উপরের যে একটা লেয়ার থাকে না, এরকম তলটা সবুজ যে অংশটা, সেই সবুজ অংশটাকে আমরা বলছি হচ্ছে বক্রতল বা পার্শ্বতল বা হচ্ছে সমগ্রতল। হ্যাঁ, বক্রতল, পার্শ্বতল বা হচ্ছে সমগ্রতল। তাহলে গোলকের ক্ষেত্রে বক্রতলও যা, সমগ্রতলও কিন্তু তাই। ফুটবলের ক্ষেত্রেও তাই। বক্র কেন? যে তলটা বাঁকা, এখান থেকে এখানে যদি তুমি চিন্তা করো, তাহলে এই তলটা কিন্তু একটা বাঁকা, সেই জন্য কিন্তু বলছে বক্রতল। হ্যাঁ, এবং ফুটবলের ক্ষেত্রেও তাই। উপরের যে চামড়ার থাকে সেই তলটাকে আমরা বলছি হচ্ছে কি বক্রতল। এবার ভেতরের এই উপরের সবুজ অংশটা বাদ দিয়ে ভেতরে তরমুজের এই যে একটা লাল অংশ থাকে, তাহলে এই যে তরমুজের লাল অংশটা বলছে তরমুজের আয়তন। ভেতরে যে অংশটা থাকে তরমুজের, সেই তরমুজের বলছে সেটা আয়তন। তাহলে সেটা তরমুজের আয়তন, মানে সেটা গোলকের আয়তন। আর ফুটবল তো ফাঁপা, ফুটবলের আয়তন বলতে ভেতরে কতগুলো বায়ু আছে, ঠিক আছে? এখানে তো আর লাল অংশ থাকবে না, কি আছে ফুটবলের ভেতরে? বায়ু। তাহলে ফুটবলের ভেতরে আয়তন বলতে ওই বায়ুগুলোকে বোঝাবে। তো বলছে তরমুজ হোক আর ফুটবল হোক, যেটাই হোক না কেন, মাঝখানের এই পয়েন্ট থেকে পৃষ্ঠের এই দূরত্বটা আর যদি নেই, এই দূরত্বটা যদি আমরা আর নেই, তার মানে এইটা বোঝাবে হচ্ছে একটা গোলকের কি ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ। হ্যাঁ, গোলকের এটা বোঝাচ্ছে ব্যাসার্ধ, সেটা ফাঁপা হোক আর সেটা নিরেট হোক। তো এবার কতগুলো আমাদের সূত্র জানতে হবে, কি যে গোলক বলছে ফাঁপা হোক আর নিরেট হোক, অথবা, হ্যাঁ অথবা দিই, অথবা গোলক বলছে ফাঁপা হোক অথবা নিরেট হোক, যেটাই হোক না কেন, বলছে গোলকের যখন সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব, গোলকের গোলকের সমগ্রতল, সমগ্রতল বা কিন্তু গোলকের ক্ষেত্রে বক্রতল একই জিনিস। সমগ্রতল বা হচ্ছে যখন আমরা বক্রতল নির্ণয় করব, বলছি বক্রতলের, সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল একটা ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলাটা? বলছে 4 পাই r স্কয়ার। আর পাই মানে জানো 22-এর নিচে 7। আর আর বলতে এই যে গোলকের কি ব্যাসার্ধ। তাহলে এত বর্গ একক, বোঝা গেল? তাহলে গোলকের ক্ষেত্রে কিন্তু বক্রতল আর সমগ্রতল একই জিনিস। সমগ্রতল বুঝতে পারছো? যে সবুজ অংশটা থাকে, সেই অংশটাকে বলছে হচ্ছে সমগ্রতল। 2 নাম্বার আমরা শিখবো হচ্ছে গোলকের আয়তন। আয়তন বলতে এই যে ভেতরে যে তরমুজের লাল অংশটা, বা ফুটবলের ক্ষেত্রে কতগুলো বায়ু আছে, সেইটাকে আমরা বলছি হচ্ছে আয়তন। তাহলে আয়তনটা আমরা বের করবো হচ্ছে 4/3 পাই আর কিউব, হ্যাঁ, ঘন একক। আয়তনের ক্ষেত্রে ঘন একক। আর যখন ক্ষেত্রফল নির্ণয় করব তখন বর্গ একক। যেখানে মনে রাখবে আটটা, যে এখানে একটা অজানা জিনিস আছে, সেটা মনে রাখবে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই জিনিসটা কিন্তু মনে রাখবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে ফাঁপা হোক অথবা নিরেট হোক, সমগ্রটার ক্ষেত্রে বলছে যে গোলকের সমগ্রতল আর আয়তন, এই ফর্মুলায় আমরা নির্ণয় করব। এইবার দেখো তরমুজ আর ফুটবল এই দুইটাকে যদি আমরা একদম কেটে নিই, কেটে নেওয়ার ফলে দেখো এই ধরনের গোলক তৈরি হয়। একদম মাঝ বরাবর কাটবো কিন্তু, ঠিক আছে? তাহলে কেটে নেওয়ার পর ধরে নাও তরমুজটা এরকম হবে, তাহলে ফুটবলটাও এরকম হবে। ফুটবলটাও মাঝ বরাবর আমরা কেটে নিলাম। তাহলে মাঝ বরাবর যদি কেটে নিই, তাহলে এইখানে একটা তল পাবো। হ্যাঁ, উপরেরটা একটা তল পাবো। দেখতে হবে যে তরমুজ, এটা হচ্ছে তরমুজ, তরমুজটাকে আমরা কেটে নিলাম। আর এখানে ফুটবলটাকেও কেটে নিলাম, ফুটবল। তাহলে বলছি গোলককে যখন আমরা মাঝ বরাবর কেটে নিব, তখন গোলকটা যে তৈরি হবে সেটা অর্ধগোলক, অর্ধেক গোলক। তাহলে এইটা হচ্ছে অর্ধগোলক। তাহলে এটা কেমন ধরনের গোলক? এগুলো হচ্ছে গোলক। তাহলে এগুলো হচ্ছে গোলক। গোলককে যখন আমরা কেটে নিব, তখন এটা অর্ধগোলক হয়ে গেল। তাহলে এগুলো হয়ে গেল কি অর্ধগোলক, অর্ধগোলক। এবার অর্ধগোলকও আবার দুই প্রকার, একটা হচ্ছে ফাঁপা আর একটা হচ্ছে নিরেট। তাহলে তরমুজ হবে নিরেট আর ফুটবল হবে তোমার ফাঁপা।
ঠিক আছে? তাহলে এখানে কিন্তু একটু সূত্রটা আলাদা রকম। কিরকম? বলছে অর্ধগোলক যদি ফাঁপা হয়, মানে আমি ফুটবলটার ক্ষেত্রে বলছি, ঠিক আছে? যদি অর্ধগোলক ফাঁপা হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। দেখো, যদি সম্পূর্ণ গোলকটার কথা চিন্তা করি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? 2 পাই আর স্কয়ার। এবার যদি তার অর্ধেক চলে আসে, এইটা হচ্ছে গোটাটা। ফুটবলের গোটাটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। এবার যখন আমি অর্ধেক চলে আসবো, তার মানে কি 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 দিয়ে যদি এটা ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো? 2 পাই আর স্কয়ার। 2 দিয়ে 4 পাই আর স্কয়ারকে ভাগ করলে 2 পাই আর স্কয়ার। সম্পূর্ণটা যদি 4 পাই আর স্কয়ার হয়, তাহলে অর্ধেকটা কি হবে? 2 পাই আর স্কয়ার। আর অর্ধগোলক যদি ফাঁপা হয়, তাহলে বলছে যে আয়তনটা, অর্ধগোলকের আয়তন কিন্তু বলছে যা আয়তন আগে ছিল সেটা 2 দিয়ে ভাগ। এটাকে 2 দিয়ে ভাগ করলে দেখো এই যে উপরের 4টা 2 কেটে যাবে, তাই না? তাহলে 2 দিয়ে কাটলে এটা হবে 2/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে? এটাও 2 দিয়ে ভাগ। এই যে এটাও 2 দিয়ে ভাগ করবে, এটাও 2 দিয়ে ভাগ করবে। তাহলে এই যে সূত্রটা পেলাম, সেই সূত্রটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। তার মানে এই যে ফুটবলটার কথা আমি বলছি, ঠিক আছে? আর যেখানে আর হচ্ছে অর্ধগোলকের কি ব্যাসার্ধ, এই পয়েন্ট থেকে এখানে যেটা টানবো সেটা হচ্ছে ব্যাসার্ধ। এবার অর্ধগোলক যদি নিরেট হয়, তাহলে অর্ধগোলক নিরেট মানে আমি এই তরমুজটার কথা বলছি। অর্ধগোলক নিরেট মানে আমি এই তরমুজের কথা বলছি। তাহলে বলছি যে অর্ধগোলক যদি নিরেট হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফলটা তখন কিন্তু একটু আলাদা হয়ে যাবে। যদি বলতো যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তখন কিন্তু যে বাঁকা যে তলটা সেই তলটা বোঝাবে, মানে এই তলটা, এই তলটা, হ্যাঁ, তরমুজের একদম উপরের যে লাল অংশটা, এই তলটা বাদ দিয়ে এই তলটা, তখন সূত্র হয়ে যেত অর্ধগোলকের ক্ষেত্রফল, যেটা ফাঁপা জন্য বের করছিলাম সেটা। এবার যদি বলে অর্ধগোলক, এই জায়গাটা ভালো করে বুঝবে, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করা, তখন কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতল আর বক্রতল জিনিসটা কিন্তু তখন আলাদা হয়ে যাবে। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে। যখন বলবে যে বক্রতল, তখন এই তলটা, সমগ্রতল বলতে উপরের একটা তল পাবো। উপরের একটা তল পাবো যেহেতু নিরেট, উপরের তল আর এই বক্রতল মিলে হয়ে যাবে সমগ্রতল। তখন কিন্তু অর্ধগোলকের বক্রতল আর সমগ্রতল এক না। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই, সমগ্রতলের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? বক্রতলের ক্ষেত্রফলটা যোগ হচ্ছে উপরের তলটার ক্ষেত্রফলটা, উপরের তলটার ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত? 2 পাই আর স্কয়ার। কারণ অর্ধগোলক যেহেতু বলছে যে পুরো গোলকটার ক্ষেত্রফলটার অর্ধেক, প্লাস এই যে এইখানকার ক্ষেত্রফলটা, এইখানকার ক্ষেত্রফলটা কত হবে? এটা একটা বৃত্ত, বৃত্তের আকার ধারণ করবে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকের যখনই সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলবে, তখন কিন্তু এই এই জিনিসটা মাথায় রাখবে যে বক্রতলের ক্ষেত্রফল যোগ উপরের এই তলটার ক্ষেত্রফল। এখানে ফাঁপার ক্ষেত্রে তো কোনো তলই ছিল না, তাই না? এটা ফাঁপা, ফাঁপার ক্ষেত্রে কোনো তল থাকবে? থাকবে না। সেই জন্য ডাইরেক্ট বক্রতল, এটা হয়ে গেল। এবার যখন তুমি নিরেট করবে, তাহলে উপরে তো একটা তল থাকবে, তাহলে এই দুইটা তলের যোগফল, তার মানে 3 পাই আর স্কয়ার বর্গ একক হবে। আর যদি বলে যে আয়তন, আয়তনটা অর্ধগোলকের ফাঁপার ক্ষেত্রে যা, নিরেটের ক্ষেত্রেও কিন্তু একই। বলছে আগের আয়তনের ঠিক অর্ধেক, তার মানে 2/3 পাই আর কিউব। এটুক শুধুমাত্র মাথায় রাখবে এই জায়গাটা। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। যখন নিরেট বলে দিবে, তখন কিন্তু 3 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলকও দুই ধরনের হতে পারে, একটা ফাঁপা আর একটা হচ্ছে নিরেট। ফাঁপার ক্ষেত্রে বক্রতল সমগ্রতল ব্যাপারটা একই, নিরেটের ক্ষেত্রে আবার বক্রতল সমগ্রতল ব্যাপারটা কিন্তু একই না। আবার যখন গোলক বলবে পুরোটা, ফাঁপা হোক আর নিরেট হোক, বক্রতল আর সমগ্রতল জিনিসটা কিন্তু একই। এটুকু কনসেপ্ট প্রথমে তোমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে? এরপরে আমরা অঙ্কে চলে যাব। দেখো, কোষে দেখি 12 বের করবে। 1 নাম্বার কোশ্চেনটা কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে দেখি। যখনই গোলক বলবে, তখন গোলক ফাঁপা হোক নিরেট হোক, যে কোনো একটা ভাববে, তাহলেই হলো। এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের ফর্মুলা জানতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার। তাহলে আর তো তোমার দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফল যখনই নির্ণয় করব, তখন গোলকটার ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার। আর এর ভ্যালু দেওয়া আছে, বসাই দেবো। ঠিক আছে? তাহলে কিভাবে শুরু করবো? দেখো, কি বলা আছে যে প্রদত্ত, হুম, প্রদত্ত গোলকের ব্যাসার্ধ, আর গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, গোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিব হচ্ছে আর। তাহলে আর ধরে নিচ্ছি 10.5, এটা হচ্ছে সেমিতে আছে। আচ্ছা, তাহলে আরটা দেওয়া আছে। অতএব নির্ণয় গোলকটির সমগ্র তলে ক্ষেত্রফল, কারণ আমাকে নির্ণয় করতে বলছে গোলকটির সমগ্র তলে ক্ষেত্রফল। নির্ণয় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলা কি? 4 পাই আর স্কয়ার বর্গ সেমি হবে, তাহলে এককটা আছে সেমিতে, তাহলে সে বর্গ সেমি। যদি মিটারে থাকতো তাহলে মিটার লিখে দিতাম। 4 পাই, পাই মানে হচ্ছে 22-এর নিচে 7, আর স্কয়ার বলতে এখানে 10.5 তার স্কয়ার, এত বর্গ সেমি।
তাহলে 4 গুণন 22 এর নিচে 7, এই যে 10.5 কয়বার গুণ আছে? 2 বার। 10.5 2 বার গুণ আছে। তাহলে এবার আমরা একটু কাটাকাটি করি। 4 গুণন 22 এর নিচে 7 গুণন এই 10.5 কে গুণ করতে অসুবিধা হবে, সেজন্য আমরা পয়েন্টটা তুলে দিয়ে নিচে 10 লিখব। এখানেও তাই পয়েন্টটা তুলে দিব এবং নিচে কত লিখব? 10 লিখব। ঠিক আছে? দেখো আগেরটাই পাবো তাহলে। এবার 5 দিয়ে কাটি। 5 দুগুণ 10, 5 5 দুগুণ 10, 5 একুশ 105, 5 একুশ 105। ঠিক আছে? এই যে 2 2 এইটা কাটলো 4, তাহলে 3 7 21। তাহলে এখানে কি করবে? 22 আর হচ্ছে এই যে 3 ও 63 গুণ করবে। তাহলে 22 আর 63 যখন গুণ করবে তখন গুণফলটা দেখবে 1386 বর্গ সেমি হবে। ঠিক আছে? এটা গুণটা করো। 22 আর হচ্ছে তোমার 63। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা, হ্যাঁ, 431 টাকা 20 পয়সা বলছে লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত সেটা তোমাকে হিসেব করতে বলছে। চামড়ার বল তৈরি করতে, তার মানে ফুটবলটা ভাবো। ফুটবলটা তৈরি করতে প্রতি বর্গ সেমিতে বলছে 17 টাকা 50 পয়সা হিসেবে যদি টোটাল 431 টাকা 20 পয়সা হয়, তাহলে বলটার সাইজ মানে তার ব্যাসার্ধটা কত হবে সেটা তোমাকে ব্যাসটা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ধরে নাও এই যে ফুটবলটা তৈরি করছে, সেই ফুটবলটা এখানে তোমাকে ব্যাস নির্ণয় করতে বলছে। তো ব্যাস নির্ণয় করার জন্য আমরা ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে ব্যাসার্ধের 2 গুণ হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, তাই না? তাহলে এই ফুটবলটা তৈরি করছে, ফুটবলটা একটা চামড়ার বল। তো চামড়ার বলে তৈরি করতে বলছে প্রতি বর্গ সেমিতে বলছে 17 টাকা 50 পয়সা হিসেবে এই বলটা তৈরি করতে টোটাল খরচ হয়েছে 431 টাকা 20 পয়সা। তাহলে বলটার ব্যাসের দৈর্ঘ্য কত? আমরা ধরে নিই হুম বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য একবার পেয়ে গেলে কিন্তু আমরা ব্যাসের দৈর্ঘ্যটাও পেয়ে যাব, কারণ ব্যাস হয়ে যাবে ব্যাসার্ধের কি 2 গুণ। আচ্ছা, বলটির তাহলে ব্যাসার্ধ যদি আর সেমি হয়, বলটির ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা বলছি। ঠিক আছে? সমগ্র তল, কারণ বলটা যখন তৈরি করবে টোটালটা তৈরি করবে মানে চামড়াটা পুরোটা লাগবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। ফর্মুলা কি? 4 পাই আর স্কোয়ার, কারণ আমি যখন বল তৈরি করব তখন সমগ্র তলটাই তৈরি করব। 4 পাই আর স্কোয়ার। এবার প্রশ্ন মতে এখানে 4 পাই আর স্কোয়ারটা কি দেওয়া আছে দেখো, 4 পাই আর স্কোয়ারটা বলছে টোটাল তৈরি করতে কয় টাকা হয়েছে। টোটাল তৈরি করতে বলছে 431 টাকা 20 পয়সা, এবং যেহেতু প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা লাগছে, সেই জন্য এরিয়াটা কি হবে, এই টোটাল টাকাটা প্রতি বর্গ সেমিতে যে টাকা খরচা হয়েছে ওইটা দিয়ে ভাগ করলে ওর এরিয়াটা বের হবে। ঠিক আছে? দেখো এদিকে একটা উদাহরণ বলি। ধরে নাও তোমার বাড়িতে নিচের যে ফ্লোরটা আছে, মেঝেটা আছে, সেই মেঝেতে তুমি টাইলস বসাবে এবং এইখানে মেঝেটা বলছে এখানে কি আয়তক্ষেত্রাকার। আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রাকার। তাহলে এইখানে যদি ধরে নাও 4টা তোমার টাইলস লাগে, ধরে নাও ছোট্ট মেঝে 4টা টাইলস তোমার দরকার। আমি যদি বলি যে প্রতি টাইলস তোমার 10 টাকা করে যদি হয়, তাহলে 4টা টাইলস হিসেবে 4টা টাইলস তুমি বসাতে চাচ্ছ, তাহলে টোটাল খরচ কত? 4টে, এই যে প্রতি টাইলসে কত টাকা খরচা হয় সেটা দিয়ে গুণ করলে কত টাকা হবে খরচ আমি সেটা বের করতে পারবো, তাই না? তার মানে টোটাল আমার টাইলস বসাতে 4টা টাইলস বসাতে 40 টাকা খরচা হয়। এবার যদি তোমাকে এই কোশ্চেনটা একটু ঘুরাই দিই, যে যে মেঝেতে মেঝেতে আমার টোটাল যদি 40 টাকা খরচা হয়, টোটাল 40 টাকা খরচা হয়, আর প্রত্যেক টাইলসের দাম যদি 10 টাকা হয়, তাহলে কয়টা টাইলস লাগবে? বুঝতে পারলে? কোশ্চেনটা আমি ঘুরাই দিলাম। যে আগে কি বললাম, যে প্রত্যেকটা টাইলসের দাম যদি 10 টাকা হয়, 4টা টাইলস বসাতে আমার 40 টাকা খরচা। এবার আমি বললাম যে টোটাল টাকা 40 টাকা যদি খরচা হয়, তাহলে প্রত্যেকটা টাইলসের 10 টাকা দাম হলে টোটাল কয়টা টাইলস লাগবে। টোটাল কয়টা টাইলস লাগবে কি করে বুঝবো, যে টোটাল কত টাকা আমার খরচা হয়েছে এবং প্রত্যেক টাইলসের দাম কত ওইটা দিয়ে ভাগ করলে কয়টা টাইলস লাগবে সেটা বের হবে। ঠিক আছে? তাহলে এইটা কি অ্যাকচুয়ালি গোটাটা এরিয়া। তাহলে এই যে টোটালটা যত খরচা হয়েছে এটা 40 ভাবো, এবং প্রত্যেক টাইলসের দামটা 17 টাকা 50 পয়সা ভাবো, তাহলে এটা দিয়ে ভাগ করলে এরিয়াটা গোটাটা বের হবে। এই এরিয়াটা কার? ফুটবলের এরিয়াটা, ফুটবলের এই যে চামড়ার বলের এরিয়াটা। তাহলে এইখান থেকে কিন্তু আমরা আর বের করবো। তাহলে এই যে দেখো, শূন্য শূন্য উঠাই দিলাম, দশমিক দশমিক তুলে দিলাম, তাহলে 4 পাই বলতে 22-এর নিচে 7, আর স্কোয়ারটা আমরা বের করবো 8টা, তাহলে এখানে 4312 বাই হচ্ছে 175। দেখো তো 7 দিয়ে কাটবে, 3 7 21, সরি 3 দিয়ে তো যাবেই না, 2 দিয়ে দেবে, 7 দুগুণে 14, 5 7 কি 35, 22 দিয়ে এটা কাটবে, 22 দিয়ে এটা কাটলে 196, আর এটা 4 দিয়ে কাটবে, এটা হ্যাঁ 4 দিয়ে 49। ঠিক আছে? তাহলে এটা আর স্কোয়ার কি পাচ্ছে, আর স্কোয়ার পাচ্ছে হচ্ছে 49-এর নিচে 25। এবার আর বের করবো, আরটা হচ্ছে রুট ওভার 49-এর নিচে 25। তাহলে আর এর ভ্যালুটা বের হবে, উপরে হচ্ছে 49, 7 গুণন 7 আর 5 গুণন 5। তাহলে উপরে পাচ্ছি 7, নিচে পাচ্ছি 5। কিন্তু আমাকে ব্যাসার্ধ বের করতে বলেনি, আমাকে ব্যাস বের করতে বলছে। অতএব বলটির বলটির ব্যাসের দৈর্ঘ্য
ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধের কি 2 গুণ, তাহলে 2 আর সেমি, তাহলে 2 আর সেমি মানে 2 গুণন 7 এর নিচে 5 এত সেমি, তাহলে 14 এর নিচে 5 এইভাবে রাখলেও হবে। 14 এর নিচে 5 যদি মনে করো যে ভাগ করে দিবে তাহলে করে দিবে, এই যে 5 দুগুণে 10, 5 আর চলে, তাহলে 2.8 সেমি, ঠিক আছে, 2.8 সেমি। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে যে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি, তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসেব করে লিখি। তাহলে স্কুলে যে লোহার বলটি আছে এটা কিন্তু লোহার বল, এই ধরনের একটা গোল বল ব্যবহার করে, সেটা গোলক। তাহলে এই বলটিতে বলছে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলতে এখানে কত 2r, সেই 2rটা দেওয়া আছে 7 সেমি, ঠিক আছে। এবার বলছে যে এই 7 সেমি ব্যাসের যদি এই লোহার বলটি থাকে তাহলে এখানে কত ঘন সেমি লোহা আছে, তার মানে তার আয়তনটা বের করতে বলছে। তাহলে বলটা কিন্তু একটা গোলক, তাহলে গোলকের আয়তন বের করা মানেই হচ্ছে বলটির আয়তন বের করা। আর বলটির আয়তন কোন ফর্মুলায় ইউজ করবো, 4/3 পাই আর কিউব। তাহলে আর এর ভ্যালুটা আমার লাগবে, আর এর ভ্যালুটা এখান থেকে বের করে নিব, ঠিক আছে। এখানে তোমার কি দেওয়া আছে বলছে প্রদত্ত বলটির ব্যাস, প্রদত্ত বলটির ব্যাস দেওয়া আছে। ব্যাস মানে আমরা ব্যাসার্ধের 2 গুণ, তার মানে 2rটা দেওয়া আছে 7 সেমি, ঠিক আছে, 2rটা দেওয়া আছে 7 সেমি। এইখান থেকে আমরা আরটা বের করব, তার মানে 2r যদি 7 সেমি হয় তাহলে এইখান থেকে আর কত পাবো, 7-এর নিচে 2 এত সেমি। অতএব আমরা নির্ণয় বলটির কি আয়তন বের করব, বলটির আয়তন, বলটির আয়তন ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি হবে, এত ঘন সেমি। তাহলে 4/3 পাই বলতে হচ্ছে 22-এর নিচে 7 আর কিউব, একবারে বসে আর এর ভ্যালুটা দেখো 7-এর নিচে 2, এটা কয়বার আছে 3বার, এই যে আর কিউব মানে 7-এর নিচে 2, 7-এর নিচে 2, 7-এর নিচে 2 3বার আছে, এত ঘন সেমি। 7 7 কেটে দিলাম, ঠিক আছে। এইখানে দেখো এই যে 2 2 4, 2 2 আবার কাটলাম, তাহলে উপরে থাকলো আবার কাটবে, দেখো এই যে 2 দিয়ে 22 যায় 11, তাহলে উপরে 11 গুণন 49 আর নিচে হচ্ছে 3, এইটা হচ্ছে ভাগ করবে, 11 আর 49 গুণ করবে, গুণ করার পর 3 দিয়ে ভাগ করবে, দেখবে এরকম আসবে 179 সমস্ত 2 এর নিচে 3, 179 সমস্ত 2 এর নিচে 3, এটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ, এটা ভাগ করবে কিন্তু 3 দিয়ে, দেখবে এই জিনিসটা চলে আসবে। 4 নাম্বারটা বাড়িতে করবে, 5 নাম্বারটা একই রকম, 4 নাম্বারটা আর 3 নাম্বারটা একই রকম, 5 নাম্বারটা ভিআই। হ্যাঁ, কি বলছে দেখো, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বলছে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের কি বলছে প্রথমে আগে ছবিতে বোঝো। বলছে এইটা হচ্ছে গোলাকার একটা বেলুন, তাহলে গোলক আকার একটা হলো বেলুন, যে বেলুনের ব্যাসার্ধটা ছিল হচ্ছে 7 সেমি, হ্যাঁ, তার মানে আরটা ছিল 7 সেমি। সেই গোলাকার বেলুনটাকে বলছে গ্যাস যদি আমি এখানে ভর্তি করি এবং এই আকারটা একটু বড় হয়ে ব্যাসার্ধটা যদি হয়ে যায় 7 সেমি থেকে 21 সেমি, 7 সেমি থেকে কত সেমি হয়ে গেছে 21 সেমি, তাহলে বলছে যে পূর্বের এই ব্যাসার্ধের জন্য তার যে সমগ্র তলের ক্ষেত্রফল এবং পরে যে এই যে গ্যাস ভেতরে ঢোকানোর পর তার ব্যাসার্ধ 21 সেমি হওয়ার দরুন সমগ্র তলের যে ক্ষেত্রফলটা পাবো তাদের অনুপাতটা বের করতে বলছে। তাহলে এখানে লিখে নিই যে প্রদত্ত পূর্বের বা প্রদত্ত এবেলে বেলুনটির পূর্বের ব্যাসার্ধ, এই যে এইটা, হ্যাঁ, পূর্বের ব্যাসার্ধ সেটা আর, সেই আরটা এখানে দেওয়া আছে 7 সেমি। এবার যদি এই প্রদত্ত বেলুনটির পূর্বের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কিভাবে করব, সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাই না, 4 পাই আর স্কোয়ার বলতে কি 7-এর স্কোয়ার, তার মানে 7-এর স্কোয়ার এত বর্গ সেমি। এখানে কিন্তু ক্যালকুলেশন করব না, এইভাবে রাখি। এবার বেলুনের আকার বড় হয়ে গেছে, তখন ব্যাসার্ধটা হয়ে গেছে 21 সেমি, তার মানে পরের আবার এভাবে লিখি বেলুনটির, হ্যাঁ, বেলুনটির পরের ব্যাসার্ধ, পরের যে ব্যাসার্ধটা সেই ব্যাসার্ধটা এখানে দেওয়া আছে যে 21 সেমি, 21 সেমি।
তাহলে পরের বেলুনটার যদি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করি, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 21 4 পাই r² 21 নিচে 21 কয়বার গুণ? 2 বার। 8টা এখানে 21, তাই না? আর তাহলে 2 বার গুণ, তাহলে এত বর্গ কি হয়ে যাবে? সেমি। এবার তোমাকে বলছে যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে দিই, অতএব বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে পূর্বের বেলুনটার সমগ্র তলের ক্ষেত্রফলটা কত? বলছে 4 পাই 7 অনুপাত পরের বেলুনটার সমগ্র তলের ক্ষেত্রফল এই যে 4 পাই 21। তাহলে এখানে 4 পাই কেটে যাবে। দেখো 7 মানে 7 কয়বার গুণ? 2 বার। আর অনুপাতকে বাই আকারে লেখা যায়, 21কে আমরা কয়বার লিখতে পারি? 2 বার। তাহলে এটা হচ্ছে 3 7 21, এখানেও 3 7 21, উপরে কিছু নেই মানে 1। তাহলে উপরে 1, নিচে হচ্ছে 9, 3 3 গুণ করলে 9, যেহেতু অনুপাত বের করতে বলছে তার মানে 1:9, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে। 6 নাম্বারটা দেখো কি বলছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 2 এর নিচে 7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে নির্ণয় করতে বলছে। যেহেতু অর্ধগোলাকৃতি, হ্যাঁ অর্ধগোলক, তাহলে অর্ধগোলক যখন আমি বাটি তৈরি করব, তাহলে অর্ধগোলকটা এখন ফাঁপা হতে হবে না নিরেট হতে হবে? তাহলে বাটি যেহেতু তৈরি করব, তাহলে মনে রাখবে যে বাটিটা মানে গোলকটা, অর্ধগোলকটা ফাঁপা। সেই বাটিটা তৈরি করতে বলছে 127.2 সেমি বর্গ সেমি পাত লেগেছে। তার মানে ধরে নাও এই বাটিটা তুমি তৈরি করবে, এখানে একটা বাটি তৈরি করবে গোলাকৃতি, এই বাটিটা তুমি তৈরি করবে। তাহলে এখানে টোটাল বলছে যে পাত লেগেছে, হ্যাঁ টোটাল বাটি তৈরি করতে পাত লেগেছে 127.2 এর নিচে 7। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলও বলতে পারো, বা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলও বলতে পারো যে 127.2 সেমি বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটার যে মুখের যে ব্যাস, সেই ব্যাসটার দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা কয় নাম্বার? 6 নাম্বার, না 6 নাম্বার। আচ্ছা, তাহলে বাটিটা কিন্তু অর্ধগোলক, মনে রাখবে এটা হচ্ছে অর্ধগোলক। কিন্তু কেমন ধরনের অর্ধগোলক? এটা বলছে কিন্তু ফাঁপা, উপরটা কিন্তু ফাঁকা থাকবে। ঠিক আছে, সেই জন্য অর্ধগোলক কিন্তু হলেও এটা কিন্তু ফাঁপা। তাহলে আমরা ধরে নিই অর্ধগোলক অর্ধগোলাকাকৃতি হ্যাঁ বাটিটির বাটিটির মুখের যে ব্যাসার্ধ সেটা আমরা ধরে নিচ্ছি আর সেমি। শর্ত মতে দেখো তো কি দেওয়া আছে, যে এই যে বাটিটা তৈরি করলো টোটাল 127.2 বর্গ সেমি পাত লেগেছে। তার মানে এই যে এই তলটা মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফলটা বা বক্রতলটা। তাহলে শর্ত মতে বক্রতলটা মানে 2 পাই r², যেহেতু এটা অর্ধগোলক সেই জন্য তার বক্রতলের ক্ষেত্রফলটা এখানে বলা আছে 127.2 এর নিচে 7, তাই না? এটা বলা আছে। এইখান থেকে আর এর ভ্যালুটা নির্ণয় করব। বোঝা গেছে? এটা হচ্ছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, সেটাই দেওয়া আছে 127.2 এর নিচে 7। তাহলে 2 গুণন 22 এর নিচে 7 গুণন r², এখানে হচ্ছে 127 এর সাথে 7 গুণ করে 2 যোগ, তার মানে উপরটা হয়ে যাবে 891 আর নিচে হয়ে যাবে 7। এই 7-এর সাথে এই 7 কাটলো, দেখো 11 দিয়ে যায়, 11 দুগুণ 22, 8 11 88, 11কে 11। তাহলে আমার উপরে থাকলো হচ্ছে 81 আর নিচে চলে গেল হচ্ছে আমার 4, 2 2 গুণ করলে 4। তাহলে আর এর ভ্যালুটা লাগবে, আর আমাদের √81 নিচে 4, 81 দেখো কোন দুইটা সংখ্যার গুণফল? 9 গুণন 9, তাহলে একটা 9 বের হবে আর 2 গুণন 2 4 হয়, সেই জন্য 2 নিচে নেমে আসবে। তাহলে আর বের হলো। অতএব আমরা কিন্তু নির্ণয় করব হচ্ছে বাটিটির মুখের ব্যাসার্ধ, বাটিটির মুখের ব্যাস নির্ণয় করব। ব্যাসার্ধ বললাম, ব্যাস নির্ণয় করব। ব্যাস কি হবে? 2r।
এত সেমি, তাহলে আর তো এখানে পেয়ে গেলাম, আর হয়ে গেল এখানে 2 গুণন 9 এর নিচে 2, এত সেমি, তাহলে 2 2 কাটলো, তার মানে 9 সেমি হবে বাটিটির মুখের ব্যাস। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো। নেক্সট দিন কিন্তু আমরা, হ্যাঁ, 7 নাম্বারটা হোমওয়ার্ক, ঠিক আছে, ওইটা করবে। 8 নাম্বার থেকে আমরা কিন্তু নেক্সট দিন অঙ্কগুলো শুরু করব। ঠিক আছে, তা আজকে এতটুকুই থাকলো।